আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে নানানমুখী ষড়যন্ত্রের খেলায় ডক্টর ইউনূস যে পিছু হটেছেন, এমন কথা যারা বিশ্বাস করেন আমাদেরকে বাধ্য হয়েই বলতে হচ্ছে যে তারা বোকার স্বর্গে বাস করছেন। বরং এমনও অনেকে বলছেন যে এই মুহূর্তে তারেক রহমান নন, বিএনপিও নয়, বরং এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে অদৃশ্যভাবেই ডক্টর ইউনূস। নিশ্চয়ই এমন দাবির পিছনে অনেক আলামতও রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বললে যে কি হয় তার প্রমাণ তো আমি নিজেই। রাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসী বানিয়ে কারাগারে রাখা হলো প্রায় ৩ মাস, এমন আরও অসংখ্য উদাহরণ রয়েছে। সাম্প্রতিক সময়ে এসে যে প্রশ্নটি খুবই জোরালোভাবে উঠেছে যে তার বিরুদ্ধে কেউ মামলা করতে গেলেই এখন সংশ্লিষ্ট সেই ব্যক্তিকে জঙ্গি হিসেবে ট্রিট করার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, অথবা জঙ্গি বানিয়ে ফেলা হচ্ছে কিনা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সাবেক শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, বিমান বাহিনী প্রধানসহ 16 জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছিল। ওই দুর্ঘটনায় নিহত উক্কুসাই মারমার বাবা উসাইমং মারমা, যদিও সে মামলাটি আদালত গ্রহণ করেনি। এখন সেই উসাইমং মারমাকে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সদস্য বানিয়ে ফেলা হচ্ছে, তাকে জঙ্গি বানিয়ে ফেলা হচ্ছে। এবং এই দাবিটি করেছে খোদ খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। প্রথম কথা হচ্ছে, কে কোন নিষিদ্ধ সংগঠনের সদস্য আমরা জানি না। অবশ্যই এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী বলতে পারে তথ্য উপাত্তের ভিত্তিতে কারা আসলে এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, যদিও তাদের তথ্য উপাত্ত হাতে থাকার আগেই যখন মিডিয়ায় নানান ধরনের বিষয় ব্রিফ করে, গণমাধ্যমে সেভাবেই তাদের কথা উদ্ধৃত করে লেখা হয়, কিন্তু মানুষের কাছে আসলে এমনটা এস্টাবলিশড হয় যে তারা যাই বলছে সেটাই সত্য। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছি। যাই হোক, সেটি অন্য বিতর্ক। দ্বিতীয় কথা হচ্ছে, উসাইমং মারমা যে কেএনএফের সঙ্গে জড়িত, এমন তথ্য কেন হঠাৎ করে এই মুহূর্তে এলো যখন কিনা তিনি একটা মামলার প্রস্তুতি নিচ্ছিলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে? কেন সেই মুহূর্তে এসে এমন দাবি করা হচ্ছে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, অভিযোগকারী যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বা সংস্থাটি বা সংগঠন, যেভাবে বলি না কেন আমরা, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন হঠাৎ কোত্থেকে উদয় হলো? তাদের পক্ষ থেকে যিনি সংবাদ সম্মেলন করেছেন তিনি বলছেন যে এই উসাইমং মারমা কে, তার সম্পর্কে একটু খোঁজ খবর নেন। আমরা জানি তিনি কেএনএফের সদস্য। সাংবাদিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তাদের কাছে কি প্রমাণ রয়েছে, তাদের কাছে কি তথ্য রয়েছে? যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে, তখন বলা হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন। কেন শুধুমাত্র ক্লু ধরিয়ে দেওয়া হবে? কেন এমন একটি স্পর্শকাতর অভিযোগ উত্থাপনের সাথে সাথে তার কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করা হলো না? দুদিন আগে এই উসাইমং মারমা ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করলেন যে মামলার আবেদন করার পর তার রাঙামাটির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তিনি আত্মগোপনে রয়েছেন। আমি নিজেও তার একটি সাক্ষাৎকার নিয়েছি এবং সেখানে বলা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজনও তাকে নাকি খুঁজছে। সংবাদ সম্মেলনে, অর্থাৎ এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আরও যেটি বলা হয়েছে তা হচ্ছে এরকম যে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা
তাদের পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সদস্যদের মনোবল দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কথা সত্য, এই কথাগুলো অবশ্যই সত্য, কিন্তু তারা কারা? সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তো গত প্রায় 2 বছর ধরে, বিশেষ করে ডক্টর ইউনূসের যে 1.5 বছরের শাসন আমল, সেই সময়ে যার যেমন ইচ্ছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে। ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। খোদ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়েও নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তখন এই এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা, কর্তা ব্যক্তিরা কোথায় ছিলেন? তখন কেন টু শব্দটি উচ্চারণ করা হয়নি তাদের পক্ষ থেকে? তখন কেন তারা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি রক্ষায় এগিয়ে আসেনি? সেই জায়গা থেকে এই যে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তাদের এই হঠাৎ সংবাদ সম্মেলন একটি বিষয়কে কেন্দ্র করে, একটি মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে, এটি কি যথেষ্ট সন্দেহের উদ্রেক করে না? কারা তাদেরকে সামনে এনেছে? কারা তাদেরকে দিয়ে এই ধরনের সংবাদ সম্মেলন করাচ্ছে? ইউনূসের বিরুদ্ধে মামলা করতে যাওয়ায় উসাই মংকে কি জঙ্গি বানিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন এখন এই সব জায়গা থেকে উঠতেই পারে। বরং আমরা তো বলি যে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছেন 1.5 বছর ধরে টানা এই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে। তার আগেও করে থাকতে পারেন, সেগুলো আমরা দেখিনি সেভাবে। তবে নানান ধরনের সমীকরণ বলে যে তিনি জঙ্গিবাদী কার্যক্রমের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেছেন অনেক আগে থেকেই। কতজন জঙ্গিকে বা জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জামিন দেওয়া হয়েছে তা তো আমরা জানি গত 1.5 বছরে। যে জঙ্গিরা 5 আগস্টের পরপরই জেল গেট ভেঙে পালিয়ে গেল, তাদের কয়জনকে ধরা হয়েছে? পুলিশের কাছ থেকে যে অস্ত্রগুলো ছিনতাই করা হয়েছে তার কতগুলো উদ্ধার করা হয়েছে? কারা ছিনতাই করেছিল? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো এমন একজন ব্যক্তিকে, যিনি কিনা হিজবুত তাহরীর কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, তার বিরুদ্ধে মামলাও ছিল, অথচ সেই ব্যক্তিকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। অতএব প্রশ্ন আমাদের তুলতে হবে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে মামলা করতে যাওয়া, সেই মামলার আবেদনকারীকে সত্যি সত্যি পুলিশ কি কারণে খুঁজছে সেই বিষয়টি আমাদের জানা দরকার। মাইলস্টোন বিমান দুর্ঘটনার সময় সেই প্রশিক্ষণ বিমানটি যে অনেক পুরানো ছিল, এই সময় এসে এ ধরনের কোনো বিমান দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানো যায় না, সেই কথাবার্তা তো তখনই উঠেছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তারা সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন পাইলটের ত্রুটি, বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা এবং স্কুল কর্তৃপক্ষের ভবন নির্মাণে অনিয়ম এসবের জন্য দায়ী, এসব মৃত্যুর জন্য দায়ী, যে 36টি প্রাণ ঝরে গিয়েছিল সেই দুর্ঘটনায়। এবং তখন একটি আন্দোলন গড়ে উঠছিল, আন্দোলনের দানা বাঁধছিল। সেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে নিহত এবং আহতদের পরিবারগুলোর সদস্যদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু সেটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তারা বলেছিল যে এই ধরনের ক্ষতিপূরণ নেওয়া এই মুহূর্তে অপমানজনক, আগে বিচার করতে হবে। এবং তারা পরবর্তীতে আবার সংবাদ সম্মেলন করে সেই বিচারের দাবি তুললেন, সুষ্ঠু তদন্তের দাবি জানালেন তার আগে, এবং যেই ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে, তারা সেই ক্ষতিপূরণেরও দাবি জানালেন। কিন্তু সেই ক্ষতিপূরণকে দেওয়া হয়েছে? তদন্ত কতটুকু পরিচালিত হয়েছে? শুধু এক কথায় বলে দেওয়া হয়েছে যে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ব্যাস, সব শেষ। বিচার তো হয়নি। সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দেওয়ার, সেটিও করা হয়নি।
তো সেই জায়গা থেকে এখন সেই নিহত শিক্ষার্থীদের পরিবারের কেউ যদি মামলার আবেদন করেন, তাতে দোষটি কোথায়? কেন হঠাৎ করে এখন সেই ধরনের কোনো ব্যক্তিকে জঙ্গি বানিয়ে ফেলা হচ্ছে? এবং আমি প্রশ্ন করেছিলাম আমার সাক্ষাৎকারে উসাইমানকে যে ডক্টর ইউনূসের যে ১.৫ বছর শাসন বা এই দুর্ঘটনার পরে যে আরও কয়েক মাস গেল, তখন কেন মামলার উদ্যোগ নেওয়া হয়নি? তিনি বলেছেন ডক্টর ইউনূস তখন ক্ষমতায় ছিলেন, নানান ধরনের হুমকি ছিল, সে কারণে তার বিরুদ্ধে মামলা করার সাহস তিনি পাননি। আবারও বলি, উসাইমান মারমা হন আর যেই হন, কে কীভাবে জঙ্গিবাদের সঙ্গে জড়িত, আদৌ জড়িত কিনা, সেগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই বিষয়টি নিয়ে এত শোরগোল পাকানো হচ্ছে কেন? মামলা যেমন নেওয়া হলো না, আবার সেই ব্যক্তি এখন আত্মগোপনে, এখন তার বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের অভিযোগ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।